স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। আজ গৌরবময় বিজয়ের মাসের প্রথম দিন। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা মহান মুক্তিযুদ্ধ। 1971 সালের ডিসেম্বরেই 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে জাতি। বাঙালির রক্তে রচিত হয় লাল সবুজ পতাকার গৌরবময় ইতিহাস। যদিও মুক্তিযুদ্ধকে এতদিন একটি রাজনৈতিক দলের সম্পত্তি বানানোর চেষ্টা করেছে বলে দাবি করেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ। বিজয়ের প্রায় 5.5 দশক পরও স্বাধীনতার চেতনা বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ জানান তিনি। 25শে মার্চ রাতের আঁধারে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে নিরীহ নিরস্ত্র বাঙালি নিধন শুরু করে পাকিস্তানি বাহিনী। এরপরই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আসে সশস্ত্র সংগ্রামের সেই কালজয়ী ঘোষণা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। শুরু হয় মাতৃভূমি রক্ষায় বাঙালির সর্বাত্মক প্রতিরোধ। 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা দেশবাসীকে অনুপ্রাণিত করেছিল, উজ্জীবিত করেছে। মেজর জিয়ার নেতৃত্বে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা তারা অস্ত্র ধারণ করে এই হারমাত বাহিনীকে প্রতিহত করেছে। এই সত্য আওয়ামী লীগ স্বীকার করে না। তারা মনে করে তাদের নেতার বক্তৃতাতেই বোধহয় দেশটি স্বাধীন হয়েছে এবং পরবর্তীকালেও এই যুদ্ধকে রাজনৈতিক যুদ্ধ হিসাবে দেখাবার চেষ্টা করেছে। এই যুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ। দলমত নির্বিশেষে বাংলাদেশের সাধারণ মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং তাদের মিলিত প্রচেষ্টার ফলেই এই দেশটি স্বাধীন হয়েছে। সেখানে 25শে মার্চের পর আওয়ামী লীগের ভূমিকা ছিল অত্যন্ত গৌণ। লাখো শহীদের প্রাণ আর রক্ত নদী পেরিয়ে ডিসেম্বরের শুরু থেকেই পূর্ণতা পেতে থাকে বাঙালির বহু প্রত্যাশিত স্বাধীনতার স্বপ্ন। জেলায় জেলায় উঠতে শুরু করে বিজয়ের পতাকা। 71-এ যুবক ছিলাম, সেনাবাহিনীর তরুণ অফিসার ছিলাম। দেশের ডাকে সাড়া দিয়ে আমরা অস্ত্র ধারণ করেছি, হানাদার বাহিনীকে মোকাবেলা করেছি পথে প্রান্তরে। সেই যে দৃশ্য বর্ণনা করা ভাষা আমার নাই। আমার ডাইনে বামে সৈনিকেরা পড়ে যাচ্ছে, কারো মাইনফিল্ডে হাত পা উড়ে যাচ্ছে, কামানের গোলায় বিশাল বিশাল পুকুরের মতো গর্ত হয়ে যাচ্ছে, আমরা অনেকে হতাহত হচ্ছি। এই দৃশ্যের মধ্যে দিয়ে যে তরুণ ছাত্রদল এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, আমার ইউনিট প্রথম ইস্ট বেঙ্গলের সৈনিকরা যেভাবে শত্রু বাংকারের দিকে অগ্রসর হচ্ছিল, এই দৃশ্য কল্পনা করলে আজও অভিভূত হই। 25শে মার্চ বাঙালির রক্তে স্বাধীনতার যে কলি ফুটেছিল তাতে ছিল বৈষম্যহীন এক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন। আর এই ডিসেম্বরেই তাকে বিজয়ের কুসুমে পরিণত করেছিল বাঙালির আত্মত্যাগ আর ঐক্য। যদিও তার সুবাতাস বাংলার ঘরে ঘরে এখনও পৌঁছায়নি বলে মনে করেন এই মুক্তিযোদ্ধা। আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে অনেকাংশেই ব্যর্থ হয়েছি। এর কারণ রাজনৈতিক দলসমূহের ব্যর্থতা। স্বাধীনতার অব্যবহিত পরে যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে তারা এই দেশের জন্য কোনো ত্যাগ স্বীকার করেনি। তাদের জীবন কোনো দিন বিপন্ন হয় নাই। তারা এই রাষ্ট্রকে এবং এই তাদের ক্ষমতাকে পেয়েছে ভোগ করার একটি মাধ্যম হিসাবে এবং এই ব্যাপারে তারা 100% আত্মনিয়োগ করেছে। লুটতরাজ এবং গণতন্ত্র ধ্বংস করার প্রক্রিয়ায় তারা ব্যস্ত ছিল। তাদের কাছে দেশ কোনো বিবেচ্য বিষয় ছিল না। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আজ প্রধান উপদেষ্টার কাছে শ্বেতপত্র জমা দেবে অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটি। 250 পৃষ্ঠার এই শ্বেতপত্রের 22টি অধ্যায়ে থাকছে অর্থনীতির প্রকৃত চিত্র, সীমাহীন দুর্নীতি আর আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটে আর্থিক খাতে বড় ক্ষতির চিত্র। তবে এর চেয়েও বড় ক্ষতি হয়েছে অন্যভাবে। 2014 সালে একতরফা নির্বাচন করে দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে অর্থনীতিকে ভালো দেখানোর চেষ্টা করে শেখ হাসিনা সরকার। আর সেজন্য মূল্যস্ফীতি, মাথাপিছু আয় এবং জিডিপি প্রবৃদ্ধি সহ গুরুত্বপূর্ণ তথ্যে মিথ্যার আশ্রয় নেয় আওয়ামী লীগ। তথ্যের এই নৈরাজ্য ক্ষত সৃষ্টি করেছে প্রতিটি ক্ষেত্রেই। বাংলাদেশের মোট দেশজ সম্পদ কত? মাথাপিছু আয়, জিডিপি প্রবৃদ্ধির হার, মূল্যস্ফীতি বা গুরুত্বপূর্ণ কৃষি পণ্যের প্রকৃত উৎপাদন চিত্র কি? আওয়ামী লীগ আমলে অর্থনীতির প্রতিটি পরিসংখ্যানেই সৃষ্টি হয়েছে অবিশ্বাস। বিগত দিনে মিথ্যা তথ্য দিয়ে দেশের অর্থনৈতিক সাফল্য তুলে ধরার অপচেষ্টার কারণে প্রতিটি ক্ষেত্রেই এখন দেখা দিয়েছে বিশ্বাসযোগ্য তথ্যের অভাব। বিশ্লেষকরা বলছেন, তথ্য নৈরাজ্য অর্থনৈতিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে, বন্ধুর করেছে আগামীর পথকেও। ন্যাশনাল ইকোনমিক স্ট্যাটিস্টিক্স এইটার যে ইন্টিগ্রিটি সেইটাকে সম্পূর্ণভাবে
ওলটপালট করে দেওয়া হয়েছে, বিশেষ করে 2014 বা 15 সাল থেকে গ্রোথ ফিগার, এক্সপোর্ট ফিগার, ইনফ্লেশন, এগুলোকে এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্ট এখন প্রমাণিত হচ্ছে যে প্রায়ই এগুলোকে ম্যানিপুলেট করা হয়েছে। সেই সঙ্গে আর্থিক ব্যবস্থাপনাতেও শৃঙ্খলা বজায় রাখতে পারেনি আওয়ামী লীগ সরকার। মাসুল দিয়ে ধুঁকছে এখন ডজন খানেক ব্যাংক, যার ক্ষত যে অনেক গভীর। ভারসাম্য ছিল না এখানে, ব্যুরোক্রেসির খারাপ লোকগুলা, পলিটিক্সের খারাপ লোকগুলা একসাথে হয়েছে এবং বিজনেসের খারাপ লোকগুলো একসাথে হয়েছে। একটা ব্যাংকিং কমিশন সেটা হওয়া উচিত, এবং এটা ব্যাংকিং কমিশন হলে এটা ওয়ান কাইন্ড অফ কোর্টের মতন কাজ করবে। স্বৈরাচারী শাসনামলে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান, অর্থ পাচার, ব্যাংক লুট, গুরুত্বপূর্ণ সরকারি দফতরের দুর্নীতিতে নিমজ্জিত অর্থনীতির চাকা কতটা খাদের কিনারায় চলে গেছে তা জানা যাবে রবিবার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন প্রকাশের পর। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের গণমাধ্যমের ভূমিকা দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, ভারতের সাথে সম্পর্ক রক্ষায় বাংলাদেশে আগে নিজেদের স্বার্থ দেখবে। অভিযোগ করেন, বিগত সরকার অভ্যন্তরীণ স্বার্থের তুলনায় প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষায় বেশি ভূমিকা রেখেছে। সমতার ভিত্তিতে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলেও জানান তৌহিদ হোসেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত চলে যাওয়া, সেখানে আশ্রয় নেওয়া কিংবা ভারতীয় গণমাধ্যমের নানান উস্কানিমূলক সংবাদ প্রচার, সব মিলিয়েই দুই দেশের সম্পর্কের মধ্যে চলছে চরম টানাপোড়েন। শনিবার সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে এক গোল টেবিল বৈঠকে বক্তারা তুলে ধরেন দুই দেশের মধ্যকার সম্পর্কের নানান দিক। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ভারতের অমীমাংসিত ইস্যুর সমাধান করলেও নিজ দেশেরগুলোকে প্রাধান্য দেয়নি। তবে বর্তমান সরকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা বাড়াতে চায়। পূর্ববর্তী সরকার ভারতের যেসব কনসার্ন ছিল, যেগুলি তাদের উদ্বেগ ছিল, সেগুলি কিন্তু দূর করার যথাসাধ্য চেষ্টা তারা করেছে। আমাদেরও কিন্তু কিছু কনসার্ন ছিল, আছে। যদি একই সাথে আমাদের কনসার্নগুলো মিট করা হতো ঠিক মতো, তাহলে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এই যে এক ধরনের একটা চলাচল, সেটা কিন্তু থাকতো না। অন্তর্বর্তী সরকার দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ কারো জন্য আতঙ্কের কারণ হতে চায় না। আমরা আশাবাদী হতে চাইবো যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো, যাতে করে দুই পক্ষের স্বার্থ সংরক্ষিত হয়। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই বিষয়টা যে দুই দেশের মধ্যে সম্পর্ক এমন হবে যেন উভয় দেশেরই স্বার্থ সংরক্ষিত হয়, যেন শুধু সেটা একদিকে না যায়। ভারতের গণমাধ্যম বাংলাদেশ বিষয়ে যে অবস্থান নিয়েছে তা দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মত তার। দেশের গণমাধ্যমের প্রতি আহ্বান জানান মিথ্যাচার তুলে ধরতে। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে, এটা কোনো অবস্থাতেই দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। ডলার সংকটে ব্যাংকে এলসি খোলার জটিলতা, ডেলিভারি ও সাপ্লাই অর্ডারের অপব্যবহারে তেল, চিনির মতো আমদানি নির্ভর নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। রমজানের চাহিদা বাড়ে এমন নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে নানা উদ্যোগ নেওয়া হলেও বাজার নিয়ন্ত্রণে থাকবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এখনই আমদানি বাড়ানোর উদ্যোগ না নিলে রোজায় ভোগ্যপণ্যের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে বলছেন আমদানিকারকরা। বছরে দেশে চিনির চাহিদা প্রায় 20 লাখ মেট্রিক টন। চলতি অর্থ বছরে প্রথম 6 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছে 8,655 মেট্রিক টন। গত অর্থ বছরের এই সময়ে চিনি আমদানি হয়েছিল 74,812 মেট্রিক টন। বছরে ভোজ্য তেলের চাহিদা 22 থেকে 24 লাখ মেট্রিক টন। গত বছরে পরিশোধিত ও অপরিশোধিত 5,17,000 মেট্রিক টন তেল আমদানি করা হয়। বিপরীতে চলতি অর্থ বছরে 6 মাসে আমদানি করা হয় 4,11,000 মেট্রিক টন। গত অর্থ বছরে 5,606 মেট্রিক টন খেজুর আমদানি করা হলেও চলতি অর্থ বছরে 6 মাসে হয়েছে মাত্র 2,733 মেট্রিক টন খেজুর।
গত অর্থবছরে এই সময়ে ছোলা আমদানি করা হয় ৫,১৬০ মেট্রিক টন। চলতি অর্থবছরে ৬ মাসে ১৩,৯৪৬ মেট্রিক টন আমদানি করা হয়। অন্যদিকে গত অর্থবছরে ৯৫,১৮৭ মেট্রিক টন ডাল আমদানি হলেও চলতি অর্থবছরে ৬ মাসে আমদানি হয় ১,৯৪,৩৪৬ মেট্রিক টন। রোজার সময় যেসব পণ্যের চাহিদা বাড়ে সেগুলোর দাম সহনীয় রাখতে আমদানি বাড়ানোর উদ্যোগ নেয় সরকার। কমানো হয় নানা শুল্ক ও কর, কিন্তু এক মাসে আমদানি বাড়েনি। ট্যাক্স রেটে তো সরকার এখানে অনেক কমিয়েছে, তো এখানে সরকার তরফ থেকে কোনো কিছু নেই। ব্যবসায়ীরা ইজিলি স্মুথলি যাতে আপনার পণ্যটা তাদের গুদামে নিতে পারে এই ব্যবস্থা আমরা করছি। শুধু শুল্ক ও কর কমালে হবে না, একই সাথে সরবরাহ বাড়ানোর বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। সরকারকে যদি পণ্য আমদানির ক্ষেত্রে পণ্য সরবরাহ করতে যদি করে, তাহলে আমার মনে হয় যে ভোক্তারা নাগালের মধ্যে তারা পণ্য ক্রয় করতে পারবেন। কঠোর মনিটরিং ও এলসি খোলায় ব্যাংকগুলো উদার না হলে সরকারি উদ্যোগ কাজে আসবে না বলে অভিমত ভোক্তা অধিকার নেতাদের। এলসি খোলা বা পণ্য আমদানির যে সরবরাহ এটা বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া, আমদানি করে মজুতটা বাড়ানো না যায় তাহলে কিন্তু রমজানে আমাদেরকে ভোগাবে। এদিকে দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে ১.৫ দশক পর ভেঙেছে আমদানির সিন্ডিকেট। বাজার নিয়ন্ত্রণে রাখা আওয়ামীপন্থী ব্যবসায়ী ও নেতারা না থাকায় পণ্য আমদানির সুযোগ পাচ্ছে অনেক সাধারণ ব্যবসায়ী। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশে এইডসের সংক্রমণের হার বাড়ছে, যাদের বেশিরভাগই বিদেশ ফেরত ও সমকামী। চিকিৎসকরা বলছেন সামাজিক প্রতিবন্ধকতার কারণে শনাক্ত হওয়া রোগীরা চিকিৎসা নেন না, ফলে অন্যান্যদের সংক্রমণের ঝুঁকি বাড়ছে। সামাজিক ও ধর্মীয় অনুশাসন মেনে চলাই এইডস মুক্ত থাকার প্রধান কারণ বলছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে অধিকার নিশ্চিত হলে এইডস যাবে চলে প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস। 10 বছরের আরাফাত, বাড়ি কেরানীগঞ্জের হযরতপুরে। এইডস সংক্রমণের কারণে ভর্তি রয়েছে রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। আরাফাতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, এইডস আক্রান্ত হয়ে 3 মাস আগে তার মা মারা যান। মূলত আরাফাতের দেহে এইডসের জীবাণু এসেছে তার মার শরীর থেকেই। পরীক্ষা ডাক্তাররা বললো যে ওরা তো ওর আম্মু যে রোগটা ছিল এই রোগ তো বড় হয়ে গেছে। রোগটা যখন চালু হয় পরিচালনা হয় তখন রক্ত কমে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে, হ্যাঁ, শরীরে জ্বর আসে, মুখে ঘাও হয়। বর্তমানে হাসপাতালটিতে শিশু, প্রাপ্তবয়স্ক, নারী পুরুষ মিলিয়ে রোগী ভর্তি রয়েছেন 12 জন। তুলে ধরেন ঘাতক ব্যাধিতে আক্রান্ত হওয়ার কথা। বিদেশ যাওয়ার জন্য মেডিকেল করছিলাম, ওই সময় আর কি ধরা পড়ছে যে আমার ওয়াইফও আক্রান্ত। ওর আম্মু বিদেশ আসছিল আগে, তো হঠাৎ করে এই 2 সপ্তাহ 15 দিন হবে এরকম ধরে আমি আর হসপিটালে আসছি আজকে মাত্র 1 সপ্তাহ হয়েছে। চিকিৎসকরা বলছেন শুরুতে শনাক্ত করা গেলে প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনযাপন করতে পারেন এইডস রোগী, আর দেরি বয়ে আনে মৃত্যু। ভাইরাসটা হচ্ছে যে আমাদের বডির ইমিউনিটিকে নষ্ট করে দেয়। তো একটা মানুষের যদি ইমিউনিটি না থাকে তাহলে তাকে সব ধরনের রোগ আক্রান্ত করবে। আবার এইচআইভি যাদের থাকে তাদের দেখা যায় যে কার্ডিয়াক খারাপ হয় তাড়াতাড়ি, তো ব্রেন স্ট্রোক হয়। ওদের তো সাধারণ লোকের থেকে ওদের একটু রিস্কটা বেশি থাকে। মাদকাসক্ত, যৌনকর্মী, সূচের বহুমাত্রায় ব্যবহার, রক্তের আদান প্রদান করা ব্যক্তিরাই এ রোগে বেশি ঝুঁকিতে থাকেন, যেখানে বিদেশ ফেরত ও সমকামীদের সংখ্যাও কম নয়। ড্রাগ নিতেন এবং যারা নিডেল শেয়ার করতেন তাদের মধ্যে এই সংখ্যাটা বেশি ছিল, অথবা যারা কমার্শিয়াল সেক্স ওয়ার্কার ছিলেন তাদের মধ্যে। এখনও এই সংখ্যাটা ওদের মধ্যে বেশি, কিন্তু রিসেন্টলি আমরা যা দেখছি যে যারা অনেকদিন ধরে দেশের বাইরে কাজ করছেন তাদের একটা সংখ্যা আমরা এখন পাচ্ছি। যারা এমএসএম পপুলেশন আছেন তাদের মধ্যে এই সংখ্যাটা বেশি। এইডস বংশগত রোগ নয়, তবে বাবা মার থাকলে আক্রান্তের ঝুঁকি বেশি। তাই আক্রান্ত গর্ভবতী মায়ের ক্ষেত্রে প্ল্যান প্রেগন্যান্সি বা সঠিক চিকিৎসা দিলে জীবাণু থাকলেও তা শিশুর দেহে যাবে না। যখনই আপনি পজিটিভ শুনবেন তখনই তাকে ড্রাগ দিয়ে দিতে হবে। এখন আর কিন্তু অপেক্ষা করা যাবে না যে তার সিমটম আসবে তারপর তাকে ড্রাগ দেবো, তা না। কিন্তু হাজব্যান্ড এবং ওয়াইফ যদি পরে আবার বাচ্চা নিতে চায়, জীবাণুটা থাকবে কিন্তু ট্রান্সমিট হবে না। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী দেশে এইডস রোগীর সংখ্যা প্রায় 14,000। এবছরের এখন পর্যন্ত মারা গেছেন প্রায় 300 জন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। জামিনের শর্তে সাংবাদিক মুন্নি সাহাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অসুস্থতার কারণে আইনি শর্তে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। শনিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে জনতা টাওয়ারের কার্যালয় থেকে বের হওয়ার পর কিছু লোক মুন্নি সাহাকে ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে
নিয়ে যায়। এ সময় ঘেরাওকারীরা মুন্নী শাহর বিচারের দাবিতে স্লোগান দেন। পরে মুন্নী শাহকে থানা থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পুলিশ জানায় নিরাপত্তার স্বার্থে তাকে ডিবিতে নেওয়া হয়। তবে অসুস্থতা বিবেচনায় 497 ধারায় তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়। এজন্য 4 মামলার জামিন নেয়ার শর্ত দেওয়া হয়েছে। মুন্নী শাহ 1 টাকার খবর নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক। ফেনীতে বন্যার ক্ষত কাটিয়ে মানুষ স্বাভাবিক জীবনে ফিরলেও যাতায়াতের দুর্দশা এখনো কাটেনি। আগস্টের ভয়াবহ বন্যায় সড়ক জনপদ বিভাগের ফেনী সোনাইমুড়ি সড়ক বেশ ক্ষতিগ্রস্ত হয়। ফেনীর পশ্চিমাঞ্চল, নোয়াখালীর পূর্বাঞ্চল ও কুমিল্লার দক্ষিণাঞ্চলবাসী যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়ক। ফলে বেহাল এ সড়ক দিয়ে যাতায়াতে প্রতিনিয়তই চরম ভোগান্তিতে পড়তে হয় জনগণের। চলতি বছর আগস্টের ভয়াবহ বন্যায় ফেনী সোনাইমুড়ি সড়ক পানিতে ডুবে গিয়ে 9 থেকে 10 দিন বন্ধ ছিল যান চলাচল। পানিতে তলিয়ে থাকার কারণে সড়কের ঢালাই উঠে গিয়ে তৈরি হয় বড় বড় গর্ত। সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন এই সড়ক 24 কিলোমিটার বিস্তৃত। সড়কটি 2.5 মাসেও মেরামত না হওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে এই অঞ্চলের প্রায় 7 থেকে 8 লাখ মানুষ। মুমূর্ষু রোগীকে জরুরি অবস্থায় জেলা হাসপাতালে নিতে হলে ঘুরে যেতে হয় অনেক পথ। যেখানে 15 মিনিটের সময় আমার 2 ঘন্টা লাগতেছে। আজকে একটা আমি রোগী নিয়েছিলাম, ডেলিভারি রোগী। এই রাস্তা ভাঙার কারণে এই রোগীটা আমাদের গাড়িতে ডেলিভারি হয়ে যায়। এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে খুবই ঝুঁকি নিয়ে। সড়ক জুড়ে বড় বড় গর্তের কারণে বিকল হয়ে যাচ্ছে যানবাহন এবং প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গাড়ির ড্রাইভাররা গাড়ি নিয়ে আসতে চাইতেছে না। রাত্রে 10টার পরে আমাদের গাড়ি ভাড়া বাড়ি যায়, ব্যবসায়ী ও রোগীদেরকে ভোগান্তি হয়ে যাচ্ছে বেশি। তো আমরা আশা করি রাস্তাটি দ্রুত মেরামত করে মানুষের ভোগান্তি দূর করার ব্যবস্থা করবে। সড়ক ও জনপদ বিভাগের ফেনীর নির্বাহী প্রকৌশলী জানান, ফেনী সোনাইমুড়ি সড়কের মেরামতের দরপত্র আহ্বান করা হয়েছে। পাশাপাশি মেরামত কার্যক্রমও চলছে। ফেনী সড়ক বিভাগাধীন ফেনী তেমনি বিরুলি বাজার কাজিরা সোনাইমুড়ি সড়কটি ইতিমধ্যে বিগত বর্ষায় এবং বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সড়কটির উন্নয়ন কাজের জন্য কার্যাদেশ প্রদান করা হয়েছে। খুব সহসাই কাজটি শুরু হয়ে যাবে। 3 জেলার সংযোগ এ সড়কটি শিগগিরই মেরামত করে দুর্ভোগ লাঘবের দাবি সংশ্লিষ্ট ও এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। প্রায় 8 বছর আগে বন্যায় ভেঙে গেছে ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর থেকে নাগেশ্বরী উপজেলা সড়কের 3টি ব্রিজ। ক্ষতি হয়েছে সড়কের কয়েকটি অংশে। পুনরায় ব্রিজ নির্মাণ না করায় বর্ষায় নৌকা আর শুকনো মৌসুমে জমি দিয়ে চলছে যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছেন 2 উপজেলার বাসিন্দারা। পানির তোড়ে ভেসে গেছে ব্রিজ, জলাধারে পড়ে আছে ভাঙা অংশ। যান্ত্রিক বাহন নিয়ে তাই বাধ্য হয়েই মেঠোপথে নেমেছেন চালক। এই চিত্র কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কদমপুর এলাকার। ব্রিজটি 2017 সালের বন্যায় ভেঙে যাওয়ার পর আর মেরামত করা হয়নি। একই বন্যায় ভেঙেছে ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর থেকে নাগেশ্বরী উপজেলা সদর পর্যন্ত এই সড়কের মোট 3টি ব্রিজ। ক্ষতিগ্রস্ত হয়ে এখন তা চলাচলের অনুপযোগী। অথচ মেরামতের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট দপ্তর। ফলে 2টি উপজেলার 5 ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বছরের পর বছর। সাল থেকে ব্রিজটা ভাঙে গেছে গা। এত সরকার এমপি সবাই আসে যে কাম কর্মু দিমু ঠিক করে, কিন্তু কেউ দেয় না। জমি দিয়ে যাইতে হয়, মানে 8-10 খানে রাস্তাঘাট খারাপ আছে, ভাঙা আছে। এমন পরিস্থিতিতে ভাঙা ব্রিজের পাশে ঝুঁকিপূর্ণ মেঠোপথ ও কাঠের সাঁকো দিয়ে চলাচল করছে পথচারী ও যানবাহন। বন্যার সময় খুবই আমাদের অসুবিধা হয়। সবাই বলি, কেউ খালি কয়েক দেব কেউ দেয় না, রাস্তাটা ঠিক করি। রোগী নিয়েও যাতে অসুবিধা, শিক্ষা ছাত্রছাত্রী যাতেও আসতেও খুব অসুবিধা হয়। দ্রুত ব্রিজ নির্মাণ সহ সড়ক মেরামত করার দাবি স্থানীয়দের। চলাচল করা খুব অসুবিধা আমাদের ব্রিজটির কারণে। ব্রিজটি হলে আমাদের নদী ভাঙন এলাকার লোকগুলোর খুব সুবিধা হতো আর কি। জনকল্যাণার্থে এই ব্রিজটার সংস্কার করা খুব জরুরি, যেখানে ছাত্ররা এবং অসুস্থ রোগীদের জন্য মানে সুবিধাজনক হবে। সোনাহাট স্থলবন্দর, মাদারগঞ্জ ভিতর বন্দর ও নাগেশ্বরী সড়কে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রিজ ও সড়ক মেরামতের আশ্বাস সড়ক বিভাগের। ইতিমধ্যে সয়েল টেস্ট সম্পন্ন হয়েছে, ফিজিবিলিটি স্টাডিও সম্পন্ন হয়েছে। ডিজাইনটা পাওয়ার পরে আমরা ডিপিপি করব। ব্রিজ সহ এই রাস্তাটি যথাযথ মানে উন্নয়নকরণ প্রকল্পের জন্য আমরা প্রকল্পের হাতে নেব। শুধু আশ্বাস নয়, দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।
রোপা আমন কাটার পর সেই জমিতে রসুন রোপণে নেমে পড়েছে চলন বিলের কৃষকরা। বিনা হালের জমিতে রসুন চাষে অল্প জমিতেই ভালো ফলন পাওয়া যায়, বাজারের দাম মেলে ভালো, তাই দিন দিন বাড়ছে আবাদ। কৃষকদের পরামর্শ দিয়ে সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। নাটোরের বিস্তীর্ণ মাঠগুলোতে চলছে রসুন রোপণের মহোৎসব। মাঠের যেদিকেই চোখ যায় সেদিকেই মিলবে জমি প্রস্তুতকরণ ও রোপণের দৃশ্য। নাটোরের আবহাওয়া ও মাটি রসুন চাষের জন্য উপযুক্ত। ভালো ফলন ও আকারে বড় হওয়ায় এখানকার রসুনের কদর দেশ জুড়ে। 1 বিঘা জমিতে আবাদে খরচ হয় 30 থেকে 40 হাজার টাকা। উৎপাদন হয় 25 থেকে 30 মণ রসুন। 1 বিঘাতে 50,000 টাকা খরচ হয়ে যায়। 200 টাকা কেজি এবার বেচেছি, সামনে যদি বেচতে পারি তেনেকা আমাদের সম্ভব এই আবাদটা করে উন্নয়ন করা। জমিতে সেচ সহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষি শ্রমিকরা। পাশাপাশি হাত খরচ জোগাতে যোগ দিয়েছেন অনেক শিক্ষার্থীও। রসুন তোলা বা ক্ষেত নিড়ানি যেসব আনুষঙ্গিক কাজ সিজনাল হয় এগুলো পড়াশোনার পাশাপাশি করি। রসুনটা লাগালে দ্রুত আগায় এবং লেবারটাও কম লাগে, খরচটা কমে আসে। এর কারণে আমরা এই পদ্ধতিটা বের করেছি, বিনা চাষে বেশি লাভজনক। বাজারে ভালো দাম পাওয়ায় এবছর বেড়েছে রসুনের আবাদ। কৃষকদের নানা পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। এবছর নাটোর জেলায় রসুন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 18,200 হেক্টর। কৃষকেরা রসুন রোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, ফলন পাচ্ছে, এটা তারা বাজারে বিক্রি করছে, অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। আমরা উপসহকারী কৃষি কর্মকর্তাদের বলে রেখেছি যে কৃষকের জমিতে তারা যেতে যায় এবং যে কোনো সমস্যা হলে এটা চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা করে। দেশের মোট চাহিদার বড় অংশ পূরণ হয় নাটোরে উৎপাদিত রসুন থেকে। এবছর জেলায় 18,000-এর বেশি হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। পোলো, খেয়া জাল, বাদাই জাল সহ নানা সরঞ্জাম নিয়ে গন্তব্য পাবনার চলন বিল। দল বেঁধে মাছ ধরার চিরায়ত বাউত উৎসব ঘিরে হই হুল্লোড়ে মেতেছে শিকারীরা। দূর দূরান্ত থেকে আসা নানা বয়সী মানুষ যোগ দেয় এই উৎসবে। মাসব্যাপী চলা এই উৎসব শৌখিন মাছ শিকারীদের জন্য যেন এক মিলন মেলা। কুয়াশা ভেদ করে গুটি গুটি পায়ে উকি দিচ্ছে সূর্য। মিহি কুয়াশায় দৃষ্টিসীমার অস্পষ্টতা, গায়ে হালকা শীত শীত অনুভূতি। এমনই কুয়াশা ঘেরা সকালে চলন বিলে মাছ শিকারের সরঞ্জাম কাঁধে বাউত উৎসবে শৌখিন মৎস্য শিকারীরা। লোকজীতিতে বিলের জলে মনের আনন্দে চলে মৎস্য আহরণ। 3 বছর ধরে আসতেছি, আল্লাহ মাছ দেয়। এই রোল শাওলা একটা চলন মিলের মধ্যে এই বিলটা, এই প্রতি বছর আমরা আনন্দ হরি, খুব মাছ টাছ মারি। সূচনার ইতিহাস অজানা হলেও চলনবিল অঞ্চলে এমন উৎসব চলছে বছরের পর বছর। এই উৎসবে কারো ভাগ্যে মেলে বোয়াল, শোল, রুই, কাতল, গজার সহ বিভিন্ন দেশি মাছ। কেউ কেউ আবার ফেরেন খালি হাতে, তবে আনন্দটাই তাদের কাছে মুখ্য। মাছ, বোয়াল মাছ পাওয়া যায়, রুই মাছ পাওয়া যায়, কাতল পাওয়া যায়, শোল মাছ পাওয়া যায়। মাছ পাওয়াটাই বড় উদ্দেশ্য, আনন্দ হয়, এর জন্য আসি আমরা। গ্রামীণ এই ঐতিহ্যকে ধরে রাখতে মাছের প্রজনন ও জীববৈচিত্র্য নষ্ট না করার পরামর্শ মৎস্য কর্মকর্তার। দেশীয় মাছ যেন বিভিন্ন কারণে মাছ কমে যাচ্ছে, সারা দেশে কমে যাচ্ছে বিভিন্ন কারণে, বিশেষ করে জলাশয় সংকোচন ঘটছে, জলাভূমিগুলো ভরাট হয়ে যাচ্ছে। দেশীয় মাছ সম্পদ রক্ষার জন্য আমরা বিভিন্নভাবে সচেতনমূলক সভা করি এবং মানুষকে বোঝানোর চেষ্টা করি। চলন বিলের রুহুল বিল, ডিকশির বিল, রামের বিল সহ কয়েকটি বিলে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরু থেকে মাসব্যাপী সপ্তাহে 2 দিন চলে এই বাউত উৎসব। ডিবিসি নিউজ ডেস্ক। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজাল ধীরে ধীরে তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে আসছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে দক্ষিণ রায়ালাসিমা ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দীর্ঘক্ষণ ধরে চলতে পারে ঘূর্ণিঝড় ফিনজালের স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া। তার জেরেই তামিলনাড়ু উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র। এরই মধ্যে ফুঁসে উঠেছে সমুদ্র। উপকূলবর্তী এলাকা থেকে বহু মানুষকে সরিয়ে নিরাপদে আশ্রয় পাঠানো হয়েছে। রবিবার বেলা 4টা পর্যন্ত বন্ধ থাকবে চেন্নাই বিমানবন্দর। বাতিল করা হয়েছে 55টি ফ্লাইট। বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবাও। স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড়ের ফলে হাওয়ার সর্বোচ্চ গতি হতে পারে ঘন্টায় 90 কিলোমিটার পর্যন্ত। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।